হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আমরা আজকে ইতিহাস থেকে কয়েকটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করব, যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে ডিফারেন্ট ইম্পর্ট্যান্ট এক্সামসে এসেছে। সো আমাদের প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রি কংগ্রেস অর্গানাইজেশন ফেমাসলি পিটিশন দি হাউস অফ কমন্স ইন 1875 টু ডিমান্ড ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন ফর ইন্ডিয়া ইন দি ব্রিটিশ পার্লামেন্ট? তো 1875 সালে হাউস অফ কমন্সে প্রি কংগ্রেস কোন অর্গানাইজেশনটি ফেমাসলি ডিমান্ড করেছিল এখানে ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন ইন্ডিয়ানসদের ব্রিটিশ পার্লামেন্টে? সো এক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে? তো আমি উত্তরগুলো প্রত্যেকটাই বলবো, তোমাদের সাথে আলোচনা করব ইন ডিটেল, বাট আমি চাইবো তোমরা আগে নিজেরা উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে পুনা সার্বজনিক সভা। তো পুনা সার্বজনিক সভা এটি ফাউন্ড করা হয়েছিল 1870-এ এমজি রানারের দ্বারা, এবং তিনি 1885-তে যখন আইএনসি ফর্ম হয় তার আগে পর্যন্ত এই পুনা সার্বজনিক সভার দ্বারা সর্বসমক্ষে গভর্নমেন্ট এবং পিপলের মধ্যে যে মেন ব্রিজটা, সেই ব্রিজটাকে এখানে বজায় রাখার চেষ্টা করেন। ব্রিটিশ পার্লামেন্টে ডাইরেক্টলি কমিউনিকেট করেন ইন্ডিয়ান ডিমান্ডকে নিয়ে, এবং এই সময়ে পলিটিক্যাল একটি রিফর্ম ভীষণ রকমভাবে আমরা দেখতে পাই। আমাদের নেক্সট প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড ইন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড ইন, এটি ফাউন্ড করা হয় 1928-এ, এবং এখানে এই সোশ্যালিস্ট শব্দটিকে জুড়ে দেওয়া হয় ভগৎ সিংয়ের দ্বারা। 1928-এ ভগৎ সিং সোশ্যালিস্ট শব্দটিকে জোড়ার চেষ্টা করেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে সেই সময় এই HRA অর্গানাইজেশনটিকে অনেকে, সেই সময় তথাকথিত আইএনসির বিভিন্ন লিডাররা, বিশেষত গান্ধীজি, এখানে তাকে ন্যাশনালিস্ট মুভমেন্টের অংশ হিসেবে ধরছিল না। তার কারণ বিভিন্ন কনস্পিরেসি কেস এই HRA গ্রুপের সাথে যুক্ত হয়ে পড়েছিল। তাই 1928-এ ভগৎ সিং এটি প্রয়োজনীয়তা মনে করেন যে সোশ্যালিস্ট শব্দটা জুড়ে দিলে তাহলে সাধারণ মানুষের কাছে এই প্রতিচ্ছবিটা তুলে ধরতে পারবো আমরা যে না, HSRA এই অর্গানাইজেশনটি সোশ্যালিস্ট ফর্মে কাজ করে। তাহলে HSRA এই অর্গানাইজেশনটি দিল্লিতে ফাউন্ড করা হয়, ফিরোজ শাহ কোটলাতে, দিল্লির ফিরোজ শাহ কোটলাতে এটি ফাউন্ড করা হয়। আমি এক্সট্রা ইনফরমেশন যেগুলো দিচ্ছি প্রত্যেকটাই এগেইন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো 1928-এর সেপ্টেম্বর মাসে এখানে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, তারপর চন্দ্রশেখর আজাদ এই সেন্ট্রাল থট সোশ্যালিজম সেটাকে মেনলি প্রায়োরিটি দিয়ে এই অর্গানাইজেশনটিকে ফাউন্ড করে। নেক্সট প্রশ্ন, হু সেইড দিস ইন 1871? In my belief, a greater calamity would not befall India than for England to go away and leave her to herself. তো এই প্রশ্ন, এই টাইপের কোশ্চেনগুলো অনেক সময় আমরা তুক্কা লাগাই, আমরা ভাবি যে না, এই কোশ্চেনটা আমার দ্বারা হবে না, তুক্কাই লেখাতে হবে। বাট লজিক্যালি আমরা যদি ভাবি, এই কোশ্চেনটারও উত্তর আমরা করতে পারি। কিভাবে? সালটা হচ্ছে 1871, বলেই দিয়েছে 1871। দেখো, কোনো একটা প্রশ্ন যখন তোমাদেরকে পরীক্ষাতে দেওয়া হয় তার পিছনে কারণটাই হচ্ছে যে প্রশ্নটা দেওয়া হয়েছে মানেই হচ্ছে প্রশ্নটার উত্তর তোমরা পারবে। এবার এই 1871-এর এই যে প্রশ্ন, প্রথমত আমাকে জানতে হবে এই বাদবাকি অপশানগুলোকে বা অপশানগুলোর যে মানুষজন রয়েছেন তাদের ব্যাপারে একটু আইডিয়া থাকতে হবে। তো বাল গঙ্গাধর তিলককে যদি আমি দেখি, আইএনসিতে উনি অ্যাক্টিভ হয়েছিলেন 1890-এর পরে। তার কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে 1890 পর্যন্ত ওনাকে আমরা মোটামুটিভাবে এডুকেশন লাইনে দেখছিলাম। আফটার দ্যাট ওনাকে আমরা ন্যাশনালিজমের লাইনে দেখতে পাই, এবং এই যে লাইনে আমরা ওনাকে 1890s-এর পরবর্তী টাইমে দেখতে পারছি বাল গঙ্গাধর তিলককে, বাল গঙ্গাধর তিলকের সাথেই ছিলেন লালওয়াল পাল, যেটা আমরা জানি বিপিন চন্দ্র পাল। তাহলে এই অপশন দুটো বাদ হয়ে গেল, পড়ে রইল দাদাভাই নরোজি বা এমজি রানারে। এবার দেখো 50% বাদ হয়ে গেলে তুমি বাকি 50%-এ আনসার করতে পারবে। এবার এই যে জ্ঞানটা, এটা এমসিকিউ করতে করতে হয়, পড়াশোনা করতে করতে হয়। তো দাদাভাই নরোজি এক্ষেত্রে আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের দাদাভাই নরোজি। তো দাদাভাই নরোজি যিনি ছিলেন, তিনি এখানে এই কথাটি বলেছিলেন। নেক্সট প্রশ্নে আমরা যদি যাই, ডিউরিং দ্য ফ্রিডম স্ট্রাগল অন হুইচ ডে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেলিব্রেটেড দ্য পূর্ণ স্বরাজ? খুব সহজ একটি প্রশ্ন, পূর্ণ স্বরাজ কবে সেলিব্রেট করা হয়? তো অপশনগুলো দেখো ভেরি ক্লোজ দেওয়া রয়েছে, এবং আমাদের WBCS-এ কিন্তু এরকম টাইপেরই কোশ্চেন আসে।
তো পূর্ণ স্বরাজ এখানে কবে সেলিব্রেট করা হয়েছিল? তো পূর্ণ স্বরাজ আমাদের সেলিব্রেট করা হয়েছিল 1930-এ, 1930-তে। এবং এটাও আরেকটা এমসিকিউ করার আর কি টেকনিক বলা যেতে পারে, যে যেটা বারবার করে বেশি বেশি রয়েছে সেটা হয়তো উত্তর হওয়ার চান্সেস রয়েছে। এবার এখানে 1930 আমি পছন্দ করে নিলাম, 1930-কে। এবং আমরা বাদবাকি অপশানগুলোকে যদি দেখি, তাহলে আমরা দেখব 26শে জানুয়ারিটা কেমন যেন জলজল করছে। এই কারণেই তো আমরা ইন্ডিয়ার রিপাবলিক ডে 26শে জানুয়ারি সেলিব্রেট করে থাকি, টু অনার দিস ডেট, January 26, later chosen as the India's Republic Day. তো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজ এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বারা 1929-এ কিন্তু এটি প্রথমবার বলা হয়েছিল লাহোর সেশনে। এটা খুব ইম্পর্ট্যান্ট। এবার অনেকেই পূর্ণ স্বরাজ দেখে 1929 তোমরা টিক করতেই পারো, কিন্তু এখানে বলছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেলিব্রেটেড পূর্ণ স্বরাজ, সেলিব্রেশন করা হয়েছে জানুয়ারি 26, 1930-এ। বাট 1929 লাহোর সেশনে আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ জওহরলাল নেহরু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিক্লেয়ার দি পূর্ণ স্বরাজ। আশা করি কোশ্চেনটি ডিটেলটা বুঝতে পারলে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড রিজাইন ফ্রম দি ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল প্রোটেস্টিং জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার? জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার এর সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কাজকর্ম করেছেন। তো বিভিন্ন ব্যক্তি যে বিভিন্ন কাজকর্ম করেছেন, আমরা তার মধ্যে দেখি যে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের টাইমে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার নাইট উপাধি ত্যাগ করেছেন। সত্যপাল ইনি এখানে জেলে চলে গিয়েছিলেন। এবার পড়ে রইল দেখো, সত্যপাল এবং তেজ বাহাদুর সাপ্রু, এনাদের দুজনকে নিয়ে আমরা জানি যে এনারা আটকে গেছিলেন, বা এনাদের জন্যই আর কি মেনলি বলা যেতে পারে প্রোটেস্টের জন্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটা হয়েছিল। এবার পড়ে রইল আমাদের অপশন, যেটা হচ্ছে এখানে শঙ্কর নায়ার। তো এই যে শঙ্কর নায়ার যিনি ব্যক্তি ছিলেন, তিনি এখানে রিজাইন করেছিলেন জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের প্রোটেস্টে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাইটহুড উপাধিটি উনি ত্যাগ করেন, এবং এই যে সময়কালটা মানে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে এখানে রেজিগনেশনের যে সময়কাল, সেটা খুবই স্বাভাবিকভাবে 1919ই হবে। এবং জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের ডেটটা আশা করি তোমরা জানো, যদি জানো তাহলে নিশ্চয়ই কমেন্ট করো। What was the ultimate goal of গান্ধীজির সল্ট সত্যাগ্রহ? গান্ধীজির সল্ট সত্যাগ্রহের আলটিমেট গোল কি? এবার এখানে অনেকেই অনেক কিছু ভাবতে পারে, বা ভাবতে পারে গান্ধীজির সল্ট সত্যাগ্রহ, আচ্ছা সল্ট সত্যাগ্রহর যে ডিউরেশন, এখানে গান্ধীজি তো সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট লঞ্চ করেছিলেন, তাহলে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের এখানে তো অপশানে কোথাও দেখতে পাচ্ছি না। ব্রিটিশ পাওয়ারকে নিন্দা করা, হ্যাঁ এটা কি গোল? ইকোনমিক রিলিফ, কমন পিপলকে আনা, পূর্ণ স্বরাজ ইন্ডিয়া, অনেক অনেক ভাবনা চিন্তা আসতে পারে দেখো, বাট সল্ট বলে দিয়েছে, সল্ট, তাহলে রিপিল্ড অফ সল্ট ল এক্ষেত্রে আমাদের উত্তর হবে। পূর্ণ স্বরাজ তো 1929-এ, আগে যে কোশ্চেনটাতে বললাম 1929-এ লাহোর কংগ্রেস সেশনে প্রেসিডেন্টশিপ অফ জওহরলাল নেহরু এটা আমরা ডিক্লেয়ার করি, এবং আফটার দ্যাট আমরা প্রত্যেকটা মুভমেন্টে পূর্ণ স্বরাজ দাবি জানাই। কিন্তু সেটা আমার একদম বলা যেতে পারে সেটা সমস্ত যে গোল, সেই গোলের সাথে একদম অতপ্রতভাবে জড়িত হয়ে গেছিল, সেই গোলের সাথে আর আলাদা করে কিছু বলা যাবে না। বাট এই যে ইমিডিয়েট অবজেক্টিভ আমরা যদি বলি, সেটা হচ্ছে সল্ট মার্চ বা ডান্ডি মার্চ 1930-এ, যা সেই সময় সল্ট লকে রিপিল করার জন্য ছিল। নেক্সট প্রশ্ন আমাদের দেখা যাক, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ভাইসরয় অফ দ্য ইন্ডিয়া ওয়েন দ্য সিমলা কনফারেন্স ওয়াজ হেল্ড ইন 1945? সিমলা কনফারেন্স 1945, খুবই সোজা কোশ্চেন এটা, লর্ড ওয়েভেলের আন্ডারে হয়ে থাকে। এবং এখানে তিনি ইন্ডিয়াকে প্রপোজ করেছিলেন সেলফ গভর্নমেন্ট এখানে দেবেন, সেপারেট রিপ্রেজেন্টেশন এখানে মুসলিম হিন্দুদের দেওয়া হবে, এবং ফাইনালি কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে ডিসএগ্রিমেন্টটা হয়ে রয়েছে, সেই ডিসএগ্রিমেন্টটাকে এখানে কমানোর উনি চেষ্টা করে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দি অবজেক্টিভ অফ দি মহালানবিশ মডেল ইন ইন্ডিয়া? মহালানবিশ নামটাই যখন শুনতে পারছো, মহালানবিশ মডেল, এবার সেটা কিসের সাথে কানেক্টেড? এখানে দুটো অপশানে কনফিউশন হয়ে যেতে পারে। এটা ইন্ডাস্ট্রিয়াল সেকশনের কিন্তু হিস্ট্রির কোশ্চেন। তো মহালানবিশ মডেল যেটি রয়েছে, এটি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, বেসিক্যালি হেভি ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড। তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এটা আফটার ইন্ডিপেন্ডেন্সের কোশ্চেন। এবং আমরা যদি পড়ে থাকি হারোড ডোমার মডেল, মহালানবিশ মডেল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সাথে এটা কানেক্টেড। সেখানে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যেটি 1956 থেকে 1961 পর্যন্ত রয়েছে, তার আন্ডারে এই অবজেক্টিভ প্ল্যানটা আমরা দেখতে পাই।
সো তোমরা যারা ইতিহাসের কে নিয়ে ভয় পাচ্ছ, তো আমাদের বাংলায়ও নোটস অ্যাভেলেবেল রয়েছে, ইংলিশেও নোটস অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। আমরা নেক্সট প্রশ্নে আসি। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটি ইন উইচ উইমেন পার্টিসিপেট ইন আ লার্জ নাম্বার? উইমেনরা লার্জ নাম্বারে পার্টিসিপেট করে, অনেক বেশি সংখ্যক পার্টিসিপেট করে। সো উইমেনরা এখানে আমরা যদি দেখি লার্জ নাম্বারে পার্টিসিপেট করে, দেখো প্রথমত আমরা যদি দেখি উইমেনরা পার্টিসিপেট করে প্রথম কোন মুভমেন্টে, 1906-এ এখানে বঙ্গভঙ্গ আন্দোলনে, বেঙ্গল পার্টিশনের টাইমে পার্টিসিপেট করে। তারপরে 1919-এর এই যে সময়কালটা, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার যখন হলো এবং তারপর নন কোঅপারেশন মুভমেন্ট আমরা দেখতে পারলাম, সেই সময়ে এখানে আমরা দেখতে পারি যে হ্যাঁ, এখানেও মহিলারা পার্টিসিপেট করে, বাট বলেছে লার্জ নাম্বার। তো লার্জ নাম্বার এখানে সব থেকে বেশি পরিমাণে উইমেনরা যেখানে পার্টিসিপেট করে থাকেন সেটি হবে আমাদের সল্ট মার্চ। সল্ট মার্চে পার্টিসিপেট করে থাকেন। এই মুভমেন্টটা 1905-এ শুরু হয়, স্বদেশী মুভমেন্ট, সেটা পিকে পৌঁছায় সল্ট মার্চে। এবং এখানে যদি অপশানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট থাকতো তাহলে কিন্তু আমরা সেটাকে ঠিক করতাম, কারণ যত দিন যায় উইমেনদের এখানে পার্টিসিপেশন বেড়ে যায়। নেক্সট এখানে কোশ্চেন রয়েছে, রাতবাড়ি এক্সপেরিমেন্ট ইন ল্যান্ড ওয়াজ স্টার্টেড বাই। রাতবাড়ি এগেইন সোজা কোশ্চেন, আলেকজান্ডার রিড রাতবাড়ি মুভমেন্টের সাথে কানেক্টেড বা এক্সপেরিমেন্টের সাথে কানেক্টেড। এটা মেনলি কোন প্রেসিডেন্সিতে হয়ে থাকে? ম্যাড্রাস প্রেসিডেন্সিতে হয়ে থাকে। এখানে ডাইরেক্ট সেটেলমেন্ট হয়ে থাকে কাদের মধ্যে? গভর্নমেন্ট এবং রায়াতসদের মধ্যে। হু ওয়্যার রায়াতস? রায়াতসরা হচ্ছে কি কাল্টিভেটর। এবং এটা পরবর্তী টাইমে থমাস মুনরোর দ্বারা এই যে ল্যান্ড রেভিনিউ সিস্টেমটি রয়েছে সেটিকে এক্সপ্যান্ড করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পিজেন্ট স্ট্রাগল ওয়াজ অ্যান আউটকাম অফ ব্রিটিশ ওপিয়াম পলিসি? ব্রিটিশের ওপিয়াম পলিসি। তো এটা একটু আনকমন লাগতে পারে, বাট এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ফুলাগুড়ি দাওয়া 1861, এটি হচ্ছে গিয়ে এই যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। ব্রিটিশরা যখন ওপিয়াম পলিসি চালিয়েছিল বা পপি কাল্টিভেশন যাকে আমরা বলে থাকি, তার উপর ব্যান আনার চেষ্টা করা হয়। এবং এখানে মেনলি এই পিজেন্ট আপরাইজিংটা, এই যে ফুলাগুড়ি দাওয়া, এই যে আপরাইজিং, এটা হচ্ছে আসামে আমরা দেখতে পাই, আসাম এগেনস্ট ব্রিটিশ রুল। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দি ফাউন্ডার অফ দি ফোয়েনিক সেটেলমেন্ট? ফোয়েনিক সেটেলমেন্ট, মহাত্মা গান্ধী। ফোয়েনিক সেটেলমেন্ট উনি কবে করেন? সাউথ আফ্রিকাতে করে থাকেন 1904-এ, ডারবান সাউথ আফ্রিকাতে উনি করে থাকেন। এখানে ওনার এই যে এই সময় যে উনি এক্সপেরিমেন্টগুলো করে থাকেন সেটা পাবলিশ করা হয় যে নিউজ পেপারে, তার নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন অ্যান্ড ফোয়েনিক্স ফার্ম, দুটোই আর কি এই টাইমে উনি ফাউন্ড করেছিলেন। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং ইউরোপিয়ান ট্রাভেলার নেভার রিটার্ন টু ইউরোপ অ্যান্ড সেটেল ডাউন ইন ইন্ডিয়া? কেউ আর মানে কে এখানে কোন ব্যক্তি যে কিনা আর ফিরে যাননি, এত ভালো লেগেছে ইন্ডিয়াকে, তিনি এখানে রয়ে গেছেন? তো এখানে আমাদের মনুস্মৃতি আমরা পড়ে থাকি, তার সাথে রিলেট করে মনে রাখতে পারো মনুক কি। তিনি একজন ট্রাভেলার যিনি এখানে ডিউরিং দ্য টাইম অফ দারা শেখ এবং আফটার দ্যাট আমরা বলতে পারি প্রিন্স দারা শেখের কোর্টে উনি এসেছিলেন এবং তিনি দারা শেখ, অরঙ্গজেব এনাদের ব্যাপারে অনেক কিছু লেখেন এবং তিনি আর কিন্তু ফিরে যান না। নেক্সট প্রশ্ন, দ্য কলেজ অফ ফোর্ট উইলিয়াম ওয়াজ এস্টাবলিশড বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গভর্নর জেনারেল? ফোর্ট উইলিয়াম এখানে এস্টাবলিশড করা হয় কার দ্বারা? রিচার্ড ওয়েলেসলির দ্বারা। ঠিক আছে, উইলিয়াম ওয়েল, দেখো একই রকম দেখতে, উইলিয়াম ওয়েল। তো রিচার্ড ওয়েলেসলির দ্বারা এখানে আমরা এই গভর্নর জেনারেল যিনি ছিলেন ডিউরিং দ্য টাইম অফ ফোর্ট উইলিয়াম ফাউন্ডেশন। ফোর্ট উইলিয়াম এখানে ফাউন্ড করা হয় কিসের জন্য? তো দিস ওয়াজ ফাউন্ডেড ইন 1800 ক্যালকাটাতে, এবং এটার পারপাস ছিল সিভিল সার্ভেন্টদেরকে, বিশেষ করে ব্রিটিশ সিভিল সার্ভেন্টদেরকে, ব্রিটিশ যে সিভিল সার্ভেন্ট ছিলেন সেই ব্রিটিশ সিভিল সার্ভেন্টদেরকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং কালচারে পড়ানোর জন্য, ঠিক আছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং কালচারে পড়ানোর জন্য এটা এস্টাবলিশমেন্ট হয়ে থাকে। সুভাষ চন্দ্র বোস স্টার্টেড দি আজাদ হিন্দ রেডিও ইন উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি? তো আজাদ হিন্দ রেডিও এখানে আমরা দেখতে পাই জার্মানি থেকে এখানে সুভাষচন্দ্র বোস চালু করেন 1942, এবং বেসিক্যালি বলা যেতে পারে বার্লিন থেকে আর কি উনি চালু করেন ইন্ডিয়ানদেরকে এনকারেজ করার জন্য টু রিভল্ট এগেইনস্ট দি ব্রিটিশ রুল। নেক্সট, হুইচ পলিটিক্যাল পার্টি ফর্মালি অ্যাকসেপ্টেড দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান অন 6 জুন 1946? কোন পলিটিক্যাল পার্টি এখানে ক্যাবিনেট মিশন প্ল্যানকে অ্যাকসেপ্ট করে দেয়? ঠিক আছে, সো এখানে
এক মিনিট, এখানে কোশ্চেনটা কম পুরোটা নেই। আচ্ছা, হুইচ পলিটিক্যাল পার্টি ফর্মালি অ্যাকসেপ্টেড ক্যাবিনেট মিশন প্ল্যান অন 6 জুন 1946? এখানে কোশ্চেনটা একটু কন্টিনিউয়েশন হবে। হুইচ হ্যাড রিজেক্টেড দ্য ডিমান্ড ফর সভারেন পাকিস্তান? হুইচ হ্যাড রিজেক্টেড দ্য ডিমান্ড ফর সভারেন পাকিস্তান? সো এখানে কোন পলিটিক্যাল পার্টি এখানে অ্যাকসেপ্ট করেছিল ক্যাবিনেট মিশন প্ল্যানকে? তো মুসলিম লীগ প্রথমত এটাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু পরবর্তী টাইমে যেহেতু এখানে সভারেন পাকিস্তানের ফরমেশনকে নিয়ে কোশ্চেন মার্ক করে দেওয়া হয়, তাই জন্য কিন্তু আর সেটার অ্যাকসেপ্টেন্স মুসলিম লীগ দেয় না। তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কিন্তু মুসলিম লীগ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, দ্য ইলেক্টেড প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া কিষাণ সভা উইচ মেট ইন বিজয়ওয়াড়া 1944 ওয়াজ? তো এখানে ইলেক্টেড প্রেসিডেন্ট কে জানতে চাওয়া হচ্ছে। অল ইন্ডিয়া কিষাণ সভার, অল ইন্ডিয়া কিষাণ সভা যখনই আসবে আনসার হবে সহজানন্দ সরস্বতী। সহজানন্দ সরস্বতী এখানে একজন পিজেন্ট লিডার ছিলেন, ফার্মারদেরকে এগিয়ে নিয়ে যান এবং সেই সময় প্রিজেন্ট মুভমেন্টকে অর্গানাইজ করার জন্য অল ইন্ডিয়া কিষাণ সভার প্রেসিডেন্টশিপ তিনি নিজের হাতে তুলে নেন। নেক্সট, হু টুক ওভার দি একা মুভমেন্ট স্টার্টেড বাই দি কংগ্রেস ইন আওয়াধ 1921-22? তো একা মুভমেন্টের সাথে যিনি কানেক্টেড তিনি হলেন মাদারিপাসি। এবং এই যে একা মুভমেন্টটা কোথায় হয়েছিল? একা মুভমেন্টটা এখানে হয়েছিল আমাদের আওয়াধে, এবং এখানে বেসিক্যালি এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা পরিচালিত করা হয় লোয়ার কাস্ট লিডার এই মাদারিপাসির দ্বারা। হুইচ অর্গানাইজেশন ওয়াজ স্টার্টেড অ্যাট দি হরিদ্বার কুম্ভ মেলা 1915? হরিদ্বার কুম্ভ মেলা 1915-তে কোন অর্গানাইজেশন স্টার্ট করা হয়? 1915 যেহেতু লেখা রয়েছে, আমাদের উত্তর কিন্তু হিন্দু মহাসভা। অনেকেই ভাবতে পারে এই কোশ্চেনগুলো কোথাকার কোশ্চেন, এটা এরকম টাইপের কোশ্চেন আসবে না, বাট প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা গুগল করে দেখতে পারো, যেগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো এক্সামের কোশ্চেন, তো আমাদের পরীক্ষাতে আসতেই পারে এবং অনেকগুলো এসেওছে অলরেডি আমাদের WBPSC-তে। তো সবসময় টাফ কোশ্চেনকে প্রিপেয়ার করতে হয়, সোজা কোশ্চেন তো সবাই পারবে, টাফ এলে তো আমরা হেরে যাব, তাই আপডেটেড থাকাটা খুব দরকার। তোমরা যারা আমাদের চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, আমরা আগামী দিনে এরকম টাইপের আরও সুন্দর সুন্দর কোশ্চেন আলা ভিডিও নিয়ে আসবো। হু অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজ দি অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন? অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন, তো অল ইন্ডিয়া শিডিউল কাস্টকে নিয়ে যখন কথা হবে BR আম্বেদকর ছাড়া কোনো প্রশ্নই নয়। তো অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন এখানে ফর্ম করা হয় 1942 সালে, এবং এখানে দলিত কমিউনিটির রাইটকে নিয়ে BR আম্বেদকর ক্যাম্পেইন করেছিলেন। হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক প্লেগস অ্যান্ড পিপল? প্লেগস অ্যান্ড পিপল এই বইটি কে লিখেছেন? প্লেগস অ্যান্ড পিপল একটু আনকমন কোশ্চেন অনেকেরই লাগতে পারে। তো প্লেগস অ্যান্ড পিপল এই বইটি লিখেছেন হচ্ছে গিয়ে ম্যাকনেইল, এবং এটি বেসিক্যালি এনভায়রনমেন্টের কে একটা স্টাডি করে হিউম্যান সিভিলাইজেশনকে ফোকাস করে লেখা ছিল এই বইটা। এটা একটা পুরোটাই জিকে কোশ্চেন, তো এটা মনে রেখো। নেক্সট, হুইচ ওয়াজ দ্য ফলোয়িং ইজ নট আ চেঞ্জ ব্রট অ্যাবাউট বাই দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947? 1947-এ কোনটা চেঞ্জ করা হয়নি? ঠিক আছে, কোনটা চেঞ্জ করা হয়নি এটা হচ্ছে কোশ্চেন। সো এখানে আমরা যদি প্রশ্নটিকে দেখি, তাহলে দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে এখানে আমরা সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই যে প্রশ্নটি, নট আ চেঞ্জ ব্রট অ্যাবাউট দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, তো এখানে দেখো ক্রাউন সোর্স অফ অথরিটি, এই যে অপশানটা আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রাউন সোর্স অফ অথরিটি, তারপরে গভর্নর জেনারেল অ্যাজ কনস্টিটিউশনাল হেড, তারপরে ইন্ডিয়া সিজ টু বি আ ডিপেন্ডেন্সি, ইন্টারিম কনস্টিটিউশন, এই যে প্রশ্নটি পুরোটা রয়েছে। তো আমরা যদি দেখি ক্রাউন সোর্স অফ অথরিটি, এখানে 1947-এর যে অ্যাক্ট আসে, সেই অ্যাক্টটি কিন্তু 1935-এর যে অ্যাক্ট, সেই অ্যাক্টের বিভিন্ন চেঞ্জেস আনে। তো এই যে চেঞ্জেসগুলো আনা হয় 1935-এর যে অ্যাক্টে, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-কে কিন্তু এখানে কখনোই কোনো পরিস্থিতিতেই কিন্তু এখানে ইন্টারিম কনস্টিটিউশন হিসেবে দেখা হয় না। ঠিক আছে, তাহলে এটা আমার কিন্তু কখনো ইন্টারিম কনস্টিটিউশন হিসেবে কাজ করে না, তো অবভিয়াসলি আমার উত্তরটা ইন্টারিম কনস্টিটিউশন হবে। এই কোশ্চেনটাকে আরও ডিটেলে বোঝার জন্য তোমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এবং 1935-এর ডিটেলিংটা দরকার। এই টাইপের ডিটেল ভিডিও তোমাদের যদি মনে হয় দরকার, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে টপিক জানাবে, আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়ে দেবো। এখানে আমাদের আজকের লাস্ট কোশ্চেন, হেনরি টি এখানে কলব্রুক
ওয়াজ আ প্রফেসর অফ সংস্কৃত ইন হুইচ ইনস্টিটিউশন। এগেইন পুরোটাই হচ্ছে স্ট্যাটিক, না জানলে একদমই পারবে না। তো আনসার হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। দেখো উইলিয়াম এবং ওয়েলেসলির সাথে কানেক্টেড, এবং সেখানে ব্রিটিশ সিভিল সার্ভেন্টদেরকে এখানে আমাদের যে আদব কায়দা, সেই আদব কায়দা শেখানোর জন্য এই অর্গানাইজেশনটা। তো এরকমভাবে ভাবা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে, চলো এই ব্যক্তি উইলিয়াম কলেজের সাথেই কানেক্টেড হতে পারে। দেখো এগুলো পুরোটা থট প্রসেস, পড়তে পড়তেই আসবে। ওকে, সো থ্যাংক ইউ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। যদি একটুও ভিডিওর দ্বারা লাভ হয়ে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।